চলতে হবে। রাজি? এটা আবার কেমন কথা? তাছাড়া স্যার হিসেবে আমি তোমায় একটু বকা দিতেই পারি। আমি এত কথা শুনতে চাচ্ছি না, আমার শর্তে রাজি কি না সেটা বলেন। আরে ওকে, রাজি হওয়া লাগবে না। আমি ভাইয়ার কাছে গিয়ে আপনার নামে একটু প্রশংসা করে আসি। এই না না, আমি রাজি তো। আমার সব কথা মেনে চলতে হবে কিন্তু। ওকে তাহলে আজ থেকে আমায় আর বকা দিতে পারবেন না, বলে দিলাম। স্যার, এখন বই বের করো। তারপর জান্নাত বই নিয়ে এসে আমার সামনের চেয়ারে বসে পড়লো। আজ কোন চ্যাপ্টার পড়াবো বলো? এই চ্যাপ্টার। ওকে, খেয়াল করো। তারপর জান্নাতকে ওই চ্যাপ্টারটা ভালো করে বোঝাতে লাগলাম। একসময় ওর দিকে চোখ পড়তে দেখি ও এক ধ্যানে আমার দিকে তাকিয়ে আছে। প্রথমবার ডাকলাম, বাট কোনো রেসপন্স নেই। দ্বিতীয়বার টেবিলে থাকা স্কেলটা দিয়ে ওর হাতে একটা বসিয়ে দিলাম। সাথে সাথে সে হকচকিয়ে উঠলো। কি হলো স্যার, আপনি আমায় মারলেন কেন? মারবো না তো কি করব? এতক্ষণ ধরে পড়াচ্ছি, অথচ তুমি বইয়ের দিকে না তাকিয়ে আমার দিকে হাবলির মতো তাকিয়ে আছো। কি কি বললেন? আমি হাবলি? দাঁড়ান, আমি এক্ষুনি গিয়ে ভাইয়ের কাছে আপনার নামে বিচার দিব। আরে আরে, এইখানে ভাইয়াকে টানছো কেন? স্যার হয়ে তো তোমাকে মারার অধিকার আমার আছেই। একটু আগে আপনি আমায় কি বললেন মনে নেই? কি বললাম? এই যে এখন থেকে আপনি আমার সব কথা শুনবেন, আর এটাও বলেছেন যে আমায় আর কখনো বকা দিবেন না, আর সেখানে আপনি আমায় মেরে বসলেন। দেখো, আমি আর কোনো কথা শুনবো না, আমি গেলাম ভাইয়ার কাছে বিচার দিতে। এই না, প্লিজ এমন করো না। আমার ভুল হয়ে গেছে, প্লিজ এইবারের মতো মাফ করে দাও। আর কখনো তোমায় মারবো না, সত্যি। শেষে কিনা স্যার হয়ে ছাত্রীর কাছে মাপ চাইতে হচ্ছে। হাইরে কপাল। মনে থাকবে তো? হ্যাঁ হ্যাঁ, মনে থাকবে। আচ্ছা, এবার পড়ান। তারপর ওকে আবার সে আগের চ্যাপ্টার পড়াতে শুরু করলাম। কিছুক্ষণ পর জান্নাতের দিকে চোখ পড়তেই দেখি সে আবার আমার দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। বুঝতেছি না এই মেয়ে বারবার আমার দিকে এইভাবে তাকিয়ে থাকে কেন। এখন কিছু বলাও যাবে না, বললে আবার ওর ভাইয়ের কাছে বিচার দিয়ে বসবে। কি পড়ালাম এতক্ষণ, বুঝেছো? এক ধ্যানে আমার দিকে তাকিয়ে আছে। কি হলো, এইভাবে তাকিয়ে আছো কেন? ওর চোখের সামনে হাত নাড়িয়ে হ্যাঁ, না আসলে কিছু বলছেন? বলছি, এতক্ষণ যা পড়ালাম তা বুঝেছো নাকি কোথাও বুঝতে সমস্যা আছে? কিছুই তো বুঝিনি। ভীষণ রাগ হলো, তবু নিজেকে কন্ট্রোল রেখে ঠান্ডা গলায় বললাম, এতক্ষণ ধরে বোঝালাম অথচ কিছুই বুঝোনি। ধ্যান কোথায় থাকে তোমার? আপনার দিকে। কি? মানে আসলে বলতে চেয়েছি, আপনার মুখের দিকেই তাকিয়েছিলাম আর বোঝার চেষ্টা করছিলাম। আমার মুখের দিকে তাকিয়ে থাকলে হবে না, বইয়ের দিকে খেয়াল করতে হবে। হুম দেখো আবার। কিছুক্ষণ পর, এবার বুঝতে পেরেছো? হুম, কিছুটা। ওকে, তাহলে বাকিগুলো রাতে পড়তে বসে কয়েকবার দেখবা। যদি না বোঝো তাহলে কাল বুঝিয়ে দিব। আজ তাহলে আমি আসি। তারপর জান্নাতের বাসা থেকে বের হয়ে সোজা বাসায় চলে আসলাম। বাসায় এসে খাওয়া দাওয়া করে রুমে এসে কিছুক্ষণ ফেসবুকিং করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হালকা নাস্তা করে ভার্সিটিতে চলে এলাম। ক্লাসে এসে সবাইকে ক্লাস করাচ্ছি, এমন সময় দেখি জান্নাত ওর বন্ধুদের সাথে কি যেন কথা বলছে আর হাসাহাসি করছে। দিলাম এক ধমক মেয়েটাকে, সাথে ওর বন্ধুদেরকেও। ধমককে সবাই চুপ হয়ে গেল, আর জান্নাত আমার দিকে একটু রাগী দৃষ্টিতে তাকালো। ওর তাকানো দেখে একটু ভয় পেলাম, তবু মনে মনে বললাম, এটা তো আর ওর বাসা না যে ধমক দেওয়া যাবে না, এটা তো ভার্সিটি। কিছুক্ষণ পর বেল বেজে উঠলো। ক্লাস থেকে বের হয়ে আরেক ক্লাসে চলে গেলাম ক্লাস করানোর জন্য। এইভাবে এক এক করে ক্লাস করাতে করাতে ভার্সিটি ছুটি হয়ে গেল। তারপর বাসায় চলে আসলাম, আর এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করে রুমে এসে কিছুক্ষণ ঘুমিয়ে পড়লাম। সন্ধ্যাবেলা চলে এলাম জান্নাতের বাসায় ওকে পড়াতে। এসে ও রুমে ঢুকে দেখি ও বিছানায় বসে বসে ফোন টিপছে। আমি আসাতে ও ফোনটা রেখে দিয়ে টেবিলে এসে পড়তে বসলো। গতকাল যে চ্যাপ্টারটা দেখতে বলেছিলাম দেখেছিলে? হুম। বুঝতে পেরেছো নাকি বুঝো নাই? বুঝি নাই। আচ্ছা, তুমি ইন্টারে কি পেয়েছিলে? A+। A+ পেয়েছো, অথচ এখনো ইংলিশ কিছুই বুঝো না? বুঝলে তো ভালোই হতো, আপনাকে আর কষ্ট করে এখানে আসতে হতো না। আচ্ছা বাদ দাও, আজকে অন্য চ্যাপ্টার পড়াবো। বই বের করো। কিছু না বলে বই এগিয়ে দিল। সম্পূর্ণ ধ্যান বইয়ের দিকে রাখবা, যাতে কোনো কিছু বুঝতে অসুবিধা না হয়। তারপর জান্নাতকে কিছুক্ষণ চ্যাপ্টারটা বুঝিয়ে ওইখান থেকে কয়েকটা প্রশ্ন লিখে দিয়ে ওকে উত্তর লিখে দিতে বললাম। কলম মুখে নিয়ে একটু পরপর কামড়াচ্ছে, কিন্তু উত্তর আর লিখতে পারছে না। পাশে থাকা বইটা দিয়ে ওর মাথায় মেরে বসলাম। এইগুলো তো আজকেই ক্লাসে করালাম, ক্লাসে বসে গল্প করলে পড়া বুঝবে কিভাবে? সাথে সাথে ওর চেয়ার থেকে উঠে এসে
আমার কলার চেপে ধরলো আর বলতে লাগলো, এই শালা, স্যার হয়েছিস বলে যখন তখন আমায় মারবি বকবি আর আমি কিছুই বলবো না, তাই না? ক্লাসেও প্রতিদিন আমায় বকা দিস, আবার এখানেও এসে আমায় বকা দিস। আমায় কি পেয়েছিস তুই, হ্যাঁ? এই এটা কেমন অসভ্যতা? আমি তোমার স্যার। রাখ তোর স্যার, আমার সামনে এত স্যারগিরি দেখাতে আসবি না, না হলে ভাইয়াকে বলে এমন থোলাই খাওয়াবো যে জীবনেও বিছানা থেকে উঠে দাঁড়াতে পারবি না। ওর কথায় এতক্ষণ ভয় না পেলেও ওর ভাইয়ের কথা শুনতেই ভয়ে টুপ গিলতে লাগলাম। যে ডেঞ্জারাস লোক জান্নাতের কথায় সত্যি সত্যি মেরে বিছানায় শুয়ে দিতে পারে। কি ভাইয়াকে ডাক দিব? না না, এখন ভয় পাচ্ছেন কেন? কই ভয় পাচ্ছি? তুই পড়তে বসো, এমনিতেই আজ বেশি পড়া হয়নি। আজ পড়াও হবে না। তাহলে আমি চলে যাই? যাওয়াও যাবে না। তাহলে কি করব? একটা চেয়ার টেনে আমার সামনাসামনি এসে বসে পড়লো। আমার চোখের দিকে তাকান। কেন? তাকাতে বলছি না? ভয়ে ওর দিকে মুখ তুলে তাকালাম। আমার চোখের দিকে তাকান। তাকালাম। কিছু দেখতে পাচ্ছেন? চোখের ভিতর কালো মণি। উফ, আমি সেটা বলিনি। অন্য কিছু দেখতে পাচ্ছেন না? চোখের ভিতরে আর কি থাকবে? ভালোবাসার নজরে তাকিয়ে দেখেন, সব বুঝে যাবেন। ওর কথা শুনে বুঝতে বাকি রইল না যে ও কি বলতে চাচ্ছে, কিন্তু এটা তো সম্ভব নয়, কারণ ও আমার ছাত্রী। কি হলো, চুপ করে আছেন কেন? আমার একটা কাজ আছে, আমি গেলাম বলেই দরজার সামনে আসতে না আসতেই পিছন থেকে জান্নাত ডাক দিয়ে দাঁড়াতে বলল। আমিও দাঁড়িয়ে গেলাম। চেয়ার থেকে উঠে আমার একদম কাছে চলে আসলো আর তার দুই হাত দেয়ালে দুই পাশে রেখে আমায় ওর হাতের মধ্যে বন্দি করে ফেললো। এই কি করছো এইসব? আমাকে ভালো লাগে না আপনার? দেখো, আমি তোমার স্যার, আর সরো। চুপ, আর একটাও কথা শুনতে চাই না। আমি কি চাচ্ছি সেটা আপনি ভালো করেই বুঝতে পেরেছেন, আর আমি যে জিনিসের উপর চোখ রাখি সেটা যে কোনো মূল্যে আদায় করে নেই। আমার কাজ আছে, আমায় যেতে দাও প্লিজ। এত কাজ কিসের? আমাকে ভালো লাগে না বুঝি? দেখো, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। কি বাড়াবাড়ি করলাম? এমন করলে আমি কিন্তু আর তোমাকে পড়াতে আসবো না। সাথে সাথে আমার কলারটা চেপে ধরে আমার মুখের কাছে ওর মুখ এনে বলল, মেরে একদম হাত পা ভেঙে দিব ভাইয়াকে বলে। ওকে, ডাক দাও তোমার ভাইয়াকে। ভাইয়া? সাথে ওর মুখ চেপে ধরলাম। ভুল হয়ে গেছে আমার, প্লিজ ভাইয়াকে ডাক দিও না। তাহলে একটা কিস দেন। হোয়াট? পাগল নাকি? আমি এসব পারবো না। না পারলে আর কি করার, ভাইয়া এখন উপরেই আছে, মায়ের খাওয়ার জন্য রেডি থাকুন। কিছু বলতে যাব এমন সময় কারো জুতার আওয়াজ শুনে বুঝতে পারলাম কেউ নিশ্চয়ই উপরে আসছে। রাসেল ভাই নয় তো? আল্লাহ বাঁচিয়ে রেখো লোকটার কাছ থেকে। এদিকে জান্নাত আমার অবস্থা দেখে শয়তানি হাসি হাসছে। কিছুক্ষণ পর কেউ একজন দরজার কাছে এসে টুকা দিয়ে বলল, জান্নাত, আমায় ডেকেছিস? কোনো সমস্যা? দরজা খোল, আমি ভিতরে আসবো। কণ্ঠটা শুনে বুঝতে বাকি রইল না যে লোকটাকে। এতক্ষণ ধরে যার ভয় পাচ্ছিলাম সে এসেই পড়েছে। কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। বোন, দরজা খোল, চুপ করে আছিস কেন? কি ভাইয়ের কাছে আপনার নামে বিচার দিব? আমি কি করলাম যে তুমি আমার নামে বিচার দিবা? ওই যে আমায় সবসময় ধমকান। বললাম তো আর ধমকাবো না। এটা বললে হবে না, যা চেয়েছি সেটা দিতে হবে, না হলে দরজা খুলে ভাইয়াকে সব বলে দিব। কি দিব বলো? পাপ্পি। দেখো জান্নাত, আমি তোমার স্যার, আমাদের মধ্যে। আমি এত কিছু শুনতে চাচ্ছি না। আপনি দিবেন নাকি আমি ভাইয়াকে সব বলে দিব? আরে কেন আমার সাথে এমন করছো? আমি কি ক্ষতি করেছি তোমার? ভালোবাসি যে তাই। এখন বেশি কথা না বলে যেটা চেয়েছি সেটা দিয়ে দেন, না হলে আমি কি করতে পারি বুঝতেই পারছেন। জান্নাত, বোন আমার, কি হয়েছে তোর? কথা বলছিস না কেন? বুঝেছি, এইভাবে কাজ হবে না। ওকে, আমি ভাইয়াকে আপনার কথা বলে দেই। তারপর জান্নাত যেই দরজা খুলতে যাবে তখনই আমি ওর হাতটা ধরে ফেলি আর ওকে কাছে টেনে ওর গালে একটা কিস করে দেই। আমি এটা চাইনি। এর চেয়ে বেশি আমি আর কিছু পারবো না, প্লিজ একটু বোঝার চেষ্টা করো প্লিজ। কি রে, সেই কখন থেকে ডাকছিস, শুনতে পাস না? না মানে আসলে স্যারের সাথে একটা বিষয় নিয়ে কথা বলতেছিলাম, তাই হয়তো শুনি নাই। তাহলে আমায় ডাকলি কেন? কোথায় ডাকলাম? তুমি হয়তো ভুল শুনেছ। আমি তো এতক্ষণ স্যারের সাথে কথা বলতেছিলাম, তাই না স্যার? হ্যাঁ। হতেও পারে, কিন্তু স্যার, আপনি দরজার সামনে দাঁড়িয়ে আছেন কেন? আপনার তো পড়ার টেবিলে বসে থাকার কথা। হ্যাঁ, আসলে পড়া শেষ তাই চলে যাচ্ছিলাম। এমন সময় জান্নাত আমায় যেতে না দিয়ে কয়েকটা প্রশ্ন করলো পড়ার বিষয়ে, তাই এতক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম। ও আচ্ছা,
বোনটা আমার ইংলিশ একটু কম বুঝে, কিন্তু আপনি ওকে ভালো করে বুঝাবেন। আচ্ছা, টেবিলে ওই স্কেল দিয়ে কি করেন? এই খাইছে রে, এখন যদি জান্নাত উনাকে সব বলে দেয় তাহলে নিশ্চয়ই আমাকেও আজ ওই দিনে লোকটার মতো ধরে মারা শুরু করবে। ওই স্কেল দিয়ে কি করিস জান্নাত? তেমন কিছু না, পড়ার সময় স্কেলটা স্যার হাতে নিয়ে থাকেন আর কি। হাতে নিয়েই থাকেন নাকি তাকে মারেনও? শোনেন স্যার, বোনটা আমার খুব আদরের। ছোট থেকে আজ পর্যন্ত ওর গায়ে একটু আজ পর্যন্ত লাগতে দেয়নি। যেই আমার বোনের মুখের উপর কেউ কথা বলেছে তাকে মেরে একদম অবস্থা কাহিল করে ফেলতাম। এমনকি অনেক স্যারদের চাকরিও কেড়ে নিয়েছি এর জন্য। এই প্রথম জান্নাত কোনো স্যারের কাজে নিজে থেকে পড়তে চেয়েছে বলেই বাবা ওকে আপনার কাছে পড়াচ্ছেন। তবুও আপনাকে বলে রাখি, ভুলেও আমার বোনের মুখের উপর কোনো কথা বলবেন না। ও যেভাবে বলবে সেভাবেই পড়াবেন। যদি শুনি এর একটু এদিক সেদিক হয় তাহলে আপনার কপালে দুঃখ আছে বলে দিলাম। এটা হুমকি দিচ্ছে নাকি সাবধান করছে? কোনো সমস্যা হলে ভাইয়াকে বলবে, কেমন? আমি তাহলে আসি। বলেই রুম থেকে বেরিয়ে গেলেন। আমিও দরজা খুলে পেয়ে চলে আসতে যাব এমন সময় জান্নাত আমার হাত ধরে ফেলে। আপনি কোথায় যাচ্ছেন? না মানে পড়ানো তো শেষ, তাই আমি আর থেকে কি করব? আপনাকে আমি যেতে বলেছি? না, তবে পড়ানো যেহেতু শেষ তাই চলে যাচ্ছি। একটু আগে ভাইয়া কি বলে গেল শুনেন নাই? কি বলেছিলেন? এই যে আমার মুখের উপর কোনো কথা বলবেন না, আমি যেভাবে বলবো সেভাবেই পড়াবেন। কিন্তু এখন তো পড়ানো শেষ, তাহলে আর থেকে কি করব? আমার বাসায় অনেক কাজ আছে, প্লিজ আমায় যেতে দাও। ওকে যান, তবে কাল একটু তাড়াতাড়ি পড়াতে আসবেন, দেরি করবেন না কিন্তু। না হলে না না, দেরি করব না, তাড়াতাড়ি চলে আসবো। মনে থাকে জানো। তারপর আর কথা না বাড়িয়ে দরজা খুলে জান্নাতের রুম থেকে বের হয়ে আসলাম। সিঁড়ি বেয়ে নিচে নেমে আসতেই আঙ্কেল আমায় ডাক দিলেন। দেখি উনি সোফায় বসে আছেন। হেঁটে হেঁটে ওনার সামনে গিয়ে দাঁড়ালাম। তা বাবা, জান্নাত ঠিকমতো পড়ছে তো? জি আঙ্কেল। দেখো, আমি জানি মেয়েটা একটু পড়াশোনা কম করে। কি যে হয়েছে ওর কিছুই বুঝতে পারছি না। তুমি একটু ওকে ভালো করে গাইড করে দিও প্লিজ। এসব নিয়ে আপনি চিন্তা করবেন না আঙ্কেল, আমি ওকে ভালো করে গাইড দিচ্ছি। তারপর আঙ্কেলের সাথে আরো কিছু টুকটাক কথা বলে সোজা বাসায় চলে আসলাম। রাতের খাবার খেয়ে রুমের মধ্যে শুয়ে আছি আর ভাবছি জান্নাত যা শুরু করেছে তাতে ওকে বেশি দিন পড়ানো যাবে না, না হলে পরে আমারই ক্ষতি হবে। যত তাড়াতাড়ি পারি আঙ্কেলকে বলে ওকে পড়ানো ছেড়ে দিব। এইসব ভাবতে ভাবতে কখন যে চোখটা লেগে যায় খেয়ালই নেই। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে ভার্সিটিতে চলে এলাম। ক্লাসের মধ্যে বসে আছি আর সবাইকে ক্লাস করাচ্ছি। এমন সময় জান্নাতের দিকে চোখ পড়তেই সে আমায় চোখ টিপ মেরে বসলো। ওর এমন ব্যবহারে থতমত খেয়ে গেলাম। এটা মেয়ে নাকি অন্য কিছু? ছাত্রী হয়ে স্যারকে ছিছি। ওর দিকে না তাকিয়ে আবার ক্লাস করানোতে মনোযোগ দিলাম। কিছুক্ষণ পর বেল বেজে উঠলে ক্লাস থেকে বের হয়ে আসলাম। তারপর আবার একটা ক্লাসে চলে গেলাম ক্লাস করাতে। দেখতে দেখতে টিফিন পিরিয়ডের সময় হয়ে গেলে ক্লাস থেকে বের হয়ে ক্লাসের বারান্দা দিয়ে হাঁটছি। এমন সময় কে যেন বলে উঠল, তামিম সাহেব একটু দাঁড়ান। পিছনে ফিরে দেখি নীলা ম্যাডাম। বলতে গেলে আমার 1-2 বছরের বড় হবে, কিন্তু উনি নাকি এখনো বিয়েই করেন নাই। দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর, গায়ের রং একেবারে ফর্সা, মুখটাও একদম মায়াবী। যে কেউ দেখলে উনার প্রেমে পড়ে যাবে। আপনাকেও তো তেমন দেখা যায় না। দেখবেন কিভাবে? আপনি কি আর আমাদের দিকে তাকান? সব সময় তো মাথা নিচু করেই হাঁটেন, পাশ দিয়ে গেলেও কথা বলেন না। আসলে আমি মেয়েদের সাথে এত কথা বলতে পারি না। কেন কেন? এটা ঠিক বলতে পারবো না, তবে আমার কেমন যেন লাগে আর কি। ও আচ্ছা, বুঝেছি। আমাদের স্যারের মেয়েদের সাথে কথা বলতে লজ্জা করে, তাই তো? হ্যাঁ আসলে। থাক, আর কিছু বলতে হবে না। টিফিন টাইম তো হয়ে গেছে, চলেন না আজ দুইজন মিলে একসাথে নাস্তা করি। কিন্তু আমি কিন্তু এই প্রথম আপনার কাছে কিছু চেয়েছি, না করলে কিন্তু আমি মাইন্ড করব। ওকে বলেন কোথায় যাবেন? ভার্সিটির বাইরে একটা কফি শপ আছে, ওইখানে যাওয়া যাক। ওকে চলেন। তারপর ওনাকে নিয়ে সামনের দিকে এগোতেই দেখি জান্নাত সামনে দাঁড়িয়ে আছে আর আমার দিকে রাগে কটমট করে তাকিয়ে আছে। ওর এমন ফেস দেখে মনে মনে একটু ভয় পেয়ে গেলাম। এদিকে আমায় দাঁড়িয়ে থাকতে দেখে নীলা ম্যাডাম আমার হাত ধরে আমাকে ওনার সাথে নিয়ে যেতে লাগলেন। তারপর নীলা ম্যাডাম আমায় একটা কফি শপে নিয়ে এসে দুজনের জন্য 2 কাপ কফি অর্ডার দিলেন। দুজন গল্প করতে করতে কফি খাওয়া শেষ করলাম। গল্প করার সময় নীলা ম্যাডাম বারবার আমার হাত ধরতেছিলেন। ওনার এমন ব্যবহার আমার সুবিধার মনে হচ্ছিল না, তাই তাড়াতাড়ি করে ভার্সিটি চলে এলাম। তারপর একে একে বাকি ক্লাসগুলো করিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়লাম। সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে
জান্নাতকে পড়ানোর জন্য ওর বাসায় চলে আসলাম। রুমে ঢুকে দেখি ভিতরে কেউ নেই, তাই সোজা গিয়ে একটা চেয়ার টেনে টেবিলের পাশে বসে পড়লাম। কিছুক্ষণ পর হঠাৎ দরজা আটকানোর আওয়াজে বেশ সামনে তাকালাম। দেখি জান্নাত দরজা লাগিয়ে আমার দিকে আসছে, আর এসেই আমার শার্টের কলার চেপে ধরে বলল, ওই নীলা ম্যাডামের সাথে আপনার কিসের এত কথা? মানে? এখন ন্যাকা সাজা হচ্ছে তাই না? ভার্সিটির বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নীলা ম্যাডামের সাথে কথা বলা, তারপর কফি শপে গিয়ে একসাথে কফি খাওয়া, এসব কি? হ্যাঁ, আরে ভার্সিটিতে স্যার হিসেবে জয়েন হওয়ার পর থেকে নীলা ম্যাডামের সাথে কখনো কথা হয়নি তো, তাই। তাই বলে এত কথা বলতে হয়? আর কফি শপে গিয়ে কি কি কথা বললেন শুনি? তুমি কে যে তোমাকে সবকিছুর কৈফিয়ত দিতে হবে? হ্যাঁ, আমি আপনার সব। আর এইবারের মতো কিছু বললাম না। নেক্সট টাইম যদি কখনো ওই নীলা ম্যাডামের সাথে আপনাকে কথা বলতে দেখি তাহলে তাহলে কি করবে? হ্যাঁ, কিছুই করব না, শুধু ভাইয়ার কাছে আপনার নামে দু একটা কথা বলবো। ভয় দেখাচ্ছ তাই না? হুম, ওই নীলা ম্যাডামের সাথে কথা বলতে নিষেধ দিচ্ছি শুধু। অনেক কথা হয়েছে, এখন পড়তে বসো। কিছু না বলে একটা চেয়ার টেনে আমার গা ঘেঁষে বসে পড়লো। এইখানে বসেছো কেন? সামনের দিকে গিয়ে বসো। আজ এখানেই বসবো, আর পড়ালে পড়ার, না পড়ালে নাই। আর কোনো উপায় না পেয়ে ওকে পড়াতে রাখলাম। জান্নাতকে পড়াচ্ছি, এমন সময় হুট করে ও আমার গালে একটা কিস করে বসলো। ও এমন কিছু করে বসবে তা আমি স্বপ্নেও ভাবিনি। এই মেয়ে, তোমার লজ্জা শরম বলতে কিছু নেই নাকি? ছাত্রী হয়ে স্যারকে কিস করো? নাই। আপনার গলাটা না খুব সুন্দর, তাই একটু আদর করে দিলাম। বেশি বেঁকে গেছো তাই না? দাঁড়াও, আজকে আঙ্কেলের সাথে তোমার বিষয়ে কথা বলবো। স্যার, আপনি আমায় এত তাড়াতাড়ি বিয়ে করবেন? কিন্তু আমার যে এখনো পড়াশোনা কমপ্লিট হয়নি। চুপ বেয়াদব মেয়ে কোথাকার! আমি কি তোমায় বলেছি যে তোমায় বিয়ে করব? তুমি আমার সাথে যা শুরু করেছো সেগুলো আজকে আঙ্কেলকে বলবো। ভুলেও এমন কাজ করবেন না, না হলে আমার কথায় ভাইয়া আপনার কি হাল করবে তা ভাবতেও পারবেন না। আমার সাথে এমন করছো কেন? দেশে কি মানুষের অভাব পড়েছে যে তুমি তোমার স্যারের সাথে জিএফ এর মতো আচরণ করছো? অভাব পড়েনি, তবে আপনার মতো এত কিউট মানুষ খুব কমই আছে, তাই তো আপনাকে এত ভালোবাসি। এটা ভালোবাসা নয়, এটা ক্ষণিকের জন্য ভালো লাগা। কেন বুঝতে চাইছো না? আমায় এইসব শেখাতে আসবেন না, আপনার থেকে আমি এইসব বিষয়ে ভালো জানি। সো মিস্টার তামিম আহমেদ, আমি যেভাবে বলবো আর যা চাইবো আপনি তাই করবেন, না হলে আমি আপনার কি অবস্থা করব ভাবতেও পারবেন না। শুধু রাসেল ভাইয়ের জন্য তোকে এত সহ্য করেছি, না হলে কবেই তোকে পড়ানো বাদ দিয়ে দিতাম। আপনাকে আমায় পড়াতেই হবে, সেটা হোক আপনার ইচ্ছায় অথবা অনিচ্ছায়। সো এইসব নিয়ে এত ভাবাভাবি করে কোনো লাভ নেই। এ তো দেখছি মনের কথা বুঝে ফেলে। আল্লাহ, এই মায়ারার থেকে আমারে বাঁচাও প্লিজ। ওই, এত কি ভাবছেন? না কিছু না, তুমি পড়ো তো। কোনটা পড়বো? বুঝিয়ে না দিলে পড়বো কিভাবে? এতদিন ধরে তো বুঝিয়ে আসছি, তারপরও কিছু মাথায় ঢোকে না নাকি? একদম রাগী গলায় কথা বলবেন না, না হলে ভাইয়াকে ডেকে সব বলে দিব। তুমি আমাকে পড়াচ্ছ নাকি আমি তোমায় পড়াচ্ছি? আপনি আমায় পড়াচ্ছেন। তাহলে কি আমি একটু রাগ দেখাতে পারবো না? না, পারবেন না। ওকে, খেয়াল করো, আমি পড়াটা বুঝিয়ে দিচ্ছি। কিসের জন্য যে একে পড়াতে আসি। তারপর ওকে কিছুক্ষণ বুঝিয়ে একটা প্রশ্নের উত্তর লিখতে বললাম। ব্যাস, চুপচাপ বসে রইল আর কলম ঘোরাতে লাগলো। চরম বিরক্তিকর এই মুহূর্তটা। কিছু বললেও দোষ, কিছু করলেও দোষ। ওকে আজ এতটুকুই থাকুক, কাল এসে এসব আবার পড়া নিব। তুমি রাতে এইগুলো শিখে রেখো কেমন? শুধু মাথা নাড়ালো। তারপর উঠে চলে আসতে যাব এমন সময় পিছন থেকে জান্নাত আমায় দাঁড়াতে বলল। সে বসা থেকে উঠে আমার সামনে এসে দাঁড়ালো। আপনার ফোন নাম্বারটা দেন তো। কেন? দিতে বলছি দেন, এত কথা বলেন কেন? আসলে মোবাইলটা বাসায় রেখে এসেছি, আর কয়েকদিন আগে নতুন সিম নিয়েছি। নাম্বারটাও ঠিক মনে নেই। মিথ্যা বললাম, কারণ এই মেয়েকে নাম্বার দেওয়ার কোনো ইচ্ছাই আমার নেই। কিছু না বলে আমার প্যান্টের পকেটে হাত দিয়ে কি যেন খুঁজতে লাগলো। কিছুক্ষণ খোঁজার পর পকেট থেকে ফোনটা বের করে এনে আমার চোখের সামনে ধরে রাগী দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করলো, এটা কি? না মানে আসলে। খুব মিথ্যা বলা শিখেছেন তাই না? আর যদি কোনোদিন মিথ্যা কথা বলেন তাহলে মেয়ের নাক ফাটিয়ে দিব, বলে দিলাম। ওর কথায় ভয়ে চুপ করে রইলাম। ভাইরে ভাই, কি গুন্ডি মেয়েটা! স্যারকে কেউ এসব হুমকি দেয়? এদিকে জান্নাত কিছুক্ষণ ফোন নিয়ে কি যেন করলো, তারপর আবার ফোনটা আমার পকেটে ঢুকিয়ে দিল। রাতে ফোন দিলে ফোন ধরবেন ওকে? আমি কেন তোমায় ফোন ধরবো? ধরতে হবেই, না হলে কপালে দুঃখ আছে। দেখো, তুমি আমার ছাত্রী আর আমি তোমার স্যার। আমাদের মধ্যে এছাড়া অন্য কোনো সম্পর্ক হবে না। সময় হলে এমনিতেই হয়ে যাবে। আর কিছু না বলে জান্নাতের বাসা থেকে বের হয়ে আসলাম। জানি এই মেয়ের সাথে কথা বলে লাভ হবে না। বাসায় এসে ফ্রেশ হয়ে রুমে বসে আছি।
কিছুক্ষণ পর আম্মু এসে রাতের খাবারের জন্য ডাক দিয়ে গেলেন। তারপর নিচে গিয়ে খাওয়া দাওয়া করে আবার উপরে চলে আসলাম। গিয়ে দেখি জান্নাত নামে সেভ করা একটা নাম্বার থেকে কল এসেছে। প্রথমবার ধরলাম না, কল কেটে গেলে সাথে সাথে আবার কল চলে আসলো। বুঝেছি কল না ধরে কোনো উপায় নেই, বাধ্য হয়ে কল রিসিভ করতেই হলো। ওই, আপনার ফোন ধরতে এত সময় লাগে কেন? হ্যাঁ, এতক্ষণ ধরে